দর্শক স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছে আমি রিয়াজ সাজান। দর্শক, নির্বাচিত সরকারের আগমনের ফলে আমরা দেখেছি যে পুঁজিবাজারে এক ধরনের আশা তৈরি হয়েছে, বিশেষ করে সূচকের উত্থান এটিকে প্রমাণ করে এবং লেনদেনের যে গতি বেড়েছে সেতে আমরা বুঝতে পারি যে বিনিয়োগকারীরা এক ধরনের আশাবাদী হয়ে উঠেছিল। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বেশ খানিকটা নেতিবাচকতার মধ্য দিয়েও পরবর্তীতে পুঁজিবাজার গেছে এবং এখনো একই অবস্থায় আছে। এই যখন অবস্থা, তখন আসলে বিষয়টি দাঁড়ায় যে সুশাসন ছাড়া আসলে পুঁজিবাজারের ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা। কারণ সুশাসন যদি নিশ্চিত না হয় তাহলে পুঁজিবাজারে এই আশা তৈরি করে আসলে কতটুকু ঘুরে দাঁড়ানো সম্ভব সেটি কিন্তু দেখার বিষয়। আমরা এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে যুক্ত করেছি আহমেদ রশিদ লালী, সাবেক সভাপতি ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন। জনাব লালী, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটা ইতিবাচক আশার মধ্য দিয়ে আমরা 10 তারিখের পর থেকেই দেখেছি যে পুঁজিবাজারে এক ধরনের গতি সঞ্চার হয়েছে এবং এখনো আমরা দেখতে পাচ্ছি লেনদেন, গেল সপ্তাহের গড় লেনদেন প্রায় 700 কোটি টাকার মতো। তার আগের সপ্তাহে আমরা দেখেছি 1000 কোটি টাকার উপরে ছিল, 1050 কোটি টাকার মতো। তো এই যে লেনদেনের গতি ফেরা, এই যে সূচকের গতিতে উত্থান, সেটা আমরা বুঝতে পারি যে এক ধরনের ইতিবাচক অবস্থা। কিন্তু আসলে এইটি কতটুকু স্টেবল হবে যদি সুশাসন নিশ্চিত করা না যায়? অবশ্যই সুশাসন খুব একটা জরুরি একটা বিষয় এবং আমাদের মার্কেট চলেই কিন্তু সুশাসনের সো কাজেই আমি আশাবাদী। এক নম্বর কথা হলো যে দেখেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে মানুষের মনে একটা আস্থার সঞ্চার হয়েছে এবং যদি লক্ষ্য করেন তাহলে 250-300 কোটি টাকা যে ভলিউম হতো সেটা এখন 700 কোটি 800 কোটি টাকায় গেছে, 500 কোটির উপরে চলছে এখন। সো অল ইন অল আমি বলবো যে একটা আস্থা ডেফিনেটলি বিনিয়োগকারীদের মাঝে এসছে। অ্যান্ড নাম্বার 2, যেটা আমি যে আমাদের আমির খসরু সাহেব যে কথাটা বলেছেন, ফাইন্যান্স মিনিস্টার, যে এখন অনেক কিছু করতে হবে ফর পুঁজিবাজার এবং আমরা সেই রিফর্মসগুলো পুঁজিবাজারে করব। সো আমার কাছে যেটা মনে হয় যে এই রিফর্মসগুলো হয়ে গেলে স্টার্ট হলে পরে বাজারটা কিন্তু আরো গতিময় হবে। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, সেটা হলো যে গভর্নমেন্ট খুব বেশি আশাবাদী এবং ওনারা করছেন যে নতুন ভালো শেয়ার কিভাবে আমরা বাজারে দিতে পারি, সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা ওনাদের মাঝে আছে। সো আমার কাছে মনে হয় যে আমরা নতুন শেয়ারও দেখব, ভালো কোম্পানিগুলো আসবে পুঁজিবাজারে, আমরা আশা করছি এবং এই জিনিসগুলো দেখতে চাই। যদি হয়ে যায় আমি আশাবাদী যে পুঁজিবাজার কিন্তু একটা সরকার শুরুতে, আমরা অন্তর্বর্তী সরকার শুরুতে এই আশাটা আমরা লক্ষ্য করেছি, এই আশাটা সবসময় থাকে। এবং এই যে আপনি বলছেন যে নতুন কোম্পানি তালিকাভুক্ত করা, সেই ব্যাপারেও সবাই এক ধরনের আশাবাদী হয়, কিন্তু আমরা শেষ পর্যন্ত খুব বড় ইতিবাচক কিছু লক্ষ্য করি না। আমরা অন্তর্বর্তী সরকারকে যদি উদাহরণ ধরি, তার আগে আমরা আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যে এই ব্যাপারে বলা হয়েছে যে নতুন কোম্পানি আসবে, চেষ্টা করছে এবং শুল্ক ট্যাক্স কমিয়ে দিয়ে নানাভাবে চেষ্টা করার পরেও আসলে ভালো কোম্পানি পুঁজিবাজারে আসতে চাচ্ছে না। দেয়ার ইজ আ ডিফারেন্স হলো যে আওয়ামী লীগ যেটা করেছিল, দেখেন আওয়ামী লীগের সময় প্রধানমন্ত্রী নিজে কিন্তু বলেছিলেন যে এটা, এবং মুহিত সাহেব বলেছিলেন যদি কেউ বাধা দেয় এই সরকারি শেয়ার বাজারে আসার তাহলে আমি অ্যাকশন নেব, তার এগেনস্টে একটা অ্যাকশন হবে। সো তারপরে কিন্তু আসে নাই। বিষয়টা হচ্ছে যে ভালো কোম্পানি আনতে হলে পলিসিগত চেঞ্জ করতে হবে না। হোয়াট আর দ্য পলিসিজ, আমি যে ইন্ডিকেশন দিচ্ছি সেটা কি? তাড়াতাড়ি বাজারে হিট করা, 2 বছর ধরে ওয়েট না করে আইপিওগুলো তাড়াতাড়ি বাজারে নিয়ে আসা এবং এটার সময়সীমা 2 মাসের ভিতরে করা। কারণ হচ্ছে যে একটা এন্টারপ্রেনার যে নাকি টাকা উত্তোলন করবে পুঁজিবাজার থেকে, সে কিন্তু খুব তাড়াতাড়ি উত্তোলন করতে চায়, বিকজ তার যে কারণে সে উত্তোলন করছে টাকা, সেই কাজটা যদি দেরি হয়ে যায় তাহলে তার ক্ষতি হয়ে যাবে। এবং তারা কিন্তু ব্যাংক থেকে 15-20 দিন 1 মাসের ভিতরে টাকাটা পেয়ে যায় যদি ব্যাংক থেকে লোন নেয়। সো সেইটার দিকে লক্ষ্য রেখে যদি আমাদের সময়সীমা পুঁজিবাজারে নতুন শেয়ার আসার সময়সীমা যদি আমরা 2 মাসের ভিতরে করতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি তারা আসবে। তারা 2 বছর ধরে এই কাগজ দেন, ওই কাগজ দেন, এইটা করেন, সেইটা করেন, দে আর নট ইন্টারেস্টেড ইন দ্যাট। সো আপফ্রন্ট আপনি আমার আজকে অ্যাপ্লাই করলাম, 2 মাসের ভিতরে আমাকে আপনি টাকা উত্তোলন করার সুযোগ করে দিবেন, দ্যাটস ইট।
জি, আমরা যদি এই অন্তর্বর্তী সরকারের এই সময়টা দেখি তাহলে দেখতে পাই যে বিনিয়োগকারীর সংখ্যা বেশ খানিকটা কমেছে। এখানে ৯ মাসে ৩০,০০০ বিনিয়োগকারী কমার একটা হিসাব আমরা দেখতে পাচ্ছি। তার বাইরে টোটাল বিনিয়োগকারীর মধ্যেও একটা বড় পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এই যে বিনিয়োগকারী বা বিও অ্যাকাউন্টের সংখ্যা কমে যাওয়া, এইটা তো আসলে পুঁজিবাজারের জন্য এক ধরনের নেতিবাচকতা। ডেফিনেটলি দেখেন হয় কি বিনিয়োগকারীরা যে বিও অ্যাকাউন্টের কথা সম্ভবত আপনি বলছেন যে বিও অ্যাকাউন্ট কমে গেছে ৩০,০০০-এর মতো। সো এই ১.৫ বছর ২ বছরে বিও অ্যাকাউন্ট কমেছে, তার রিজন হলো যে লম্বা সময় ধরে বাজারটা ডিপ্রেস ছিল। সো অনেকে হয়তো একটু রাগ করেই বাজার থেকে বেরিয়ে গেছেন। সো আমার কাছে মনে হয় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ। এবং আপনি ২-২.৫ বছর ধরে কোনো আইপিও আসছে না। দেখেন একটা সাপ্লাই লাইন যদি বন্ধ হয়ে যায়, আইপিও আসলে পরে বিনিয়োগকারীরা যুক্ত হন বাজারের সাথে এবং সেই আইপিওটা ওনারা সাবস্ক্রাইব করেন। সো আজকে ২-২.৫ বছর ধরে সেই জিনিসটা একেবারে বন্ধ। সো বিনিয়োগকারীরা যুক্ত হবেন কি এই পুরান কয়টা শেয়ারের জন্য? নো, নতুন শেয়ার আপনি যত বাড়াবেন, যত আইপিও ভালো ভালো শেয়ার দেবেন, ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার দেবেন বাজারে, তত বেশি বিনিয়োগকারীরা যুক্ত হবেন। সেই জিনিসটা তো একেবারে বন্ধ। সো কাজেই বিনিয়োগকারীরা মোটামুটি যেহেতু ডিপ্রেসড অবস্থায় বাজার আছে, ওনারা সেল টেল করে একটু সাইড লাইনে চলে গেছেন। কিন্তু আপনারা তো দীর্ঘদিন ধরে বলছেন যে যেহেতু বাজারের সব কয়টি শেয়ার বেজ লাইনে আছে, এটা একটা ইতিবাচক জায়গায় আসবে, কারণ এরপর আসলে কমার জায়গা নেই, আপনারা এই ধরনের কথা বলছিলেন, কিন্তু সেটির আসলে পরিবর্তন বা বড় কোনো ইয়ে হচ্ছে না কেন আসলে? ধন্যবাদ। দেখেন আপনি যদি লক্ষ্য করেন তাহলে ৮-১০ দিন ধরে কিন্তু ব্যাংক সেক্টর কিন্তু বেড়ে যাচ্ছে, যে কারণে ইন্ডেক্সটাও আপনি দেখছেন যে ৫০-৬০ পয়েন্ট বেড়ে যাচ্ছে। সো ব্যাংক সেক্টর একদম নিম্ন পর্যায়ে চলে আসছিল, এক একটা ব্যাংক একটা মুরগির ডিমের চেয়েও সস্তা হয়ে গেছিল, এমন অবস্থা আর কি। সো কাজেই এই ব্যাংকসগুলোতে এত অ্যাবনর্মালি ডাউন হয়ে গেছিল। ডাউন হবার কারণও রিজনও আছে, যেহেতু ব্যাংক সংকট ছিল এবং যে লুটতারাজ হয়েছে ব্যাংকে, সেখানে ব্যাংকের হেলথও খারাপ হয়েছে, সব ঠিক আছে, বাট তারপরেও শেয়ারের দাম এত বেশি কমে গেছে যে এখান থেকে আর কমার কোনো সুযোগ ছিল না। এবং অনেক কোম্পানি এখনো আছে যারা, যেটা আপনি দেখেন না, আমি যদি নামই নেই, যদি স্কয়ার ফার্মার কথাই বলি, দেখেন একদম একটা জায়গায় কিন্তু আছে স্ট্যাগনেন্ট। আপনি গত ৩-৪ বছর ধরে দেখেন ওই প্রাইসটা কিন্তু একটা পর্যায়ে কিন্তু কয়েকটা উপরে নিচে করে, বাট মোটামুটি স্ট্রং শেয়ার। সো এরকম অনেক শেয়ার কিন্তু আছে যেগুলো বাজারে এখন ক্রয়যোগ্য, হ্যাঁ। এবং আপনাকে আমি বলি, গত পলিটিক্যাল সরকার ইলেকশনের ২ মাস আগের থেকে কিন্তু ইনস্টিটিউশনরা মোটামুটি অনেক শেয়ার কালেকশন করেছেন, হ্যাঁ, ডিপেন্ডিং অন ইলেকশন। সো এই শেয়ারগুলো যেটা ওনারা কিনেছেন, এটা তো আস্তে আস্তে ওনারা প্রফিটও নিচ্ছেন। সো আমার কাছে যেটা মনে হয় যে বাজার ইজ ইন এ ভেরি গুড কন্ডিশন যে বিনিয়োগ করার জন্য, শেয়ার কালেকশনের জন্য সামনের দিনগুলো ভালো হবে বলে আমি আশা করি। যে আমরা জানি যে অতি 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 সম্প্রতি গভর্নর পরিবর্তন হয়েছে এবং এক ধরনের নিয়ন্ত্রণমূলক যে নীতিটা ছিল সেটি থেকে দূরে আসার কথা আপনারা বলছিলেন, যে বিকেন্দ্রীকরণ করা হবে, কতটুকু হলো সেই বিষয়টা আলোচনা করার আছে। একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, চলছে বিজনেস টাইমস, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আবার স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। আলোচনা করছিলাম সুশাসন ছাড়া পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে কি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন আহমেদ রশিদ লালী, সাবেক সভাপতি ডিএসএ ব্রোকার্স অ্যাসোসিয়েশন। জনাব লালী, আবার একটু আপনার কাছে আসি, যে আমরা তো আসলে বিএনপি সরকারের এক ধরনের ছিল, প্রতিশ্রুতি ছিল যে তারা বিকেন্দ্রীকরণ করবে, তারা কোনো জায়গায় হস্তক্ষেপ করবে না, এমন একটা নীতি তারা অবলম্বন করবে। তারপর আমরা দেখলাম যে গেল সপ্তাহে গভর্নরকে যেভাবে পরিবর্তন করা হলো, কোনো নোটিশ ছাড়াই, ইনস্ট্যান্ট একদিনের মাথায়, সেটি এক ধরনের বিষয়। তার বাইরে একজন ব্যবসায়ী আমাদের এখন নতুন গভর্নর হয়েছে। ওভারঅল বিষয়টা পুঁজিবাজার কিভাবে দেখছে, আপনারা কিভাবে দেখছেন? দেখেন, যেহেতু একজন এক নম্বর কথা হলো যে মনসুর ভাইকে যে রিমুভ করা হলো, বিগত সরকারের যত আমলাতান্ত্রিক আছে সেগুলো থেকে এই সরকারটা চাচ্ছে যে একদম ক্লিন একটা আমলা তন্ত্র
আসুক। সো ওই লক্ষ্যে কিন্তু এই রিমুভালগুলো হচ্ছে, এবং সেই রিমুভালগুলোর মধ্যে কিন্তু দেখবেন, আপনি খেয়াল করবেন যে যদি ক্লিন আপ প্রসেসটা যেটা বলি আরো সহজ বোঝার জন্য, এই ক্লিন আপ প্রসেসটা ওনারা করছেন বিকজ যেহেতু ওনাদের অনেক চিন্তা ভাবনা আছে, অনেক প্ল্যান আছে কাজ করার, তো এমন প্রশাসন ওনারা আনতে চাচ্ছেন যে প্রশাসনটা দিয়ে ওনারা কাজগুলো করতে পারবেন সুচারুভাবে, সূক্ষ্মভাবে, যদি ওনাদেরকে সাকসেসফুলি করতে হয়। সো কাজেই এই ক্লিন আপটা ওই উদ্দেশ্যে। দেখেন, ডিরেগুলেটরি একটা রিজিমের মধ্যে আমরা যেতে চাচ্ছি, যেহেতু আমির খসরু সাহেব ইলেকশনের আগেই বলেছিলেন যে আমরা মোটামুটি একটা ডিরেগুলেটরি রিজিমে চলে যাব, এবং যে ইনস্টিটিউশন তারা তাদের রেগুলেট করবে, হ্যাঁ, এই রেগুলেটররা বৈশা শুধু ওনারা ওভারসি করবে কোনো ব্যাড প্লে হচ্ছে কিনা কিংবা কোনো এই। সো আমার কাছে মনে হয় যে এই ক্লিন আপ প্রসেসটা ওই উদ্দেশ্যেই এই ক্লিন আপ প্রসেস করা হচ্ছে, যাতে ডিরেগুলেটরি যে রিজিমটা আনার চেষ্টা করছেন কিংবা ওনাদের যে প্ল্যান প্রোগ্রাম আছে সেগুলো সাকসেসফুলি ওনারা করতে পারেন। ঠিক, আমরা কিন্তু এর মাঝখানে দেখলাম যে গভর্নর বেশ কিছু 11টা তিনি কাজের কথা বলেছে যিনি এর মাঝখানে করবে। এর মধ্যে সবচেয়ে বড় কাজ হিসেবে তিনি দেখছেন যে বিনিয়োগকে গতিশীল করবে, এবং যেই সুদের হার বাড়ানোর কারণে যে বিনিয়োগটা যে স্থগিত হয়েছিল সেটিকে তিনি করবেন। তো মূল্যস্ফীতি তো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে, সেখানে বিনিয়োগও আমাদের একটা চ্যালেঞ্জ। আসলে কোনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ওকে, দেখেন, মূল্যস্ফীতি যদি একটু বেড়েও যায়, সে বাড়াটা কিন্তু গায়ে লাগে না, তার কারণ যদি উন্নয়নটা হয়। যদি আপনি উন্নয়নটা না হয়, উন্নয়ন যদি না হয় আর মূল্যস্ফীতি যদি বেড়ে যায়, তাহলে এটা কিন্তু গায়ে লাগে, খারাপ। বাট কিছু ইনফ্লেশনটা বাড়ুক, কিন্তু যদি সেটার এগেনস্টে যদি ইনভেস্টমেন্ট আসে, সেটার এগেনস্টে যদি আপনার যে কাজগুলো আছে সে কাজগুলো হয়, তাহলে পরে ইনফ্লেশনটা 2-1% এদিক সেদিক হলেও কিন্তু অত মাইন্ড করে না, সয়ে যায়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে যে ইনফ্লেশন হা হা করে বেড়ে যায়, সেটা কিন্তু নিচের দিকে যদি আপনি আসেন ওইটার অপোজিটে, সেটা আপনি ইনভেস্টমেন্টও হচ্ছে না অ্যান্ড আপনার হচ্ছে না। সো কাজে এই জিনিসটা দেখতে হবে। আমি মনে করি যে ইনফ্লেশনটা অত প্রবলেম না যদি আমার ইনভেস্টমেন্ট না হয়। আজকে দেখেন আমার ইনভেস্টমেন্ট 1.5 বছরে কোথায় গেছে, দেশটা কত পিছিয়ে গেছে। আজকে ইনভেস্টমেন্ট নাই, এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না, যেই মিল কারখানাগুলো ছিল বন্ধ হয়ে গেছে, অনেকে স্লো ডাউন হয়ে গেছে, অনেকে প্রোডাকশন কমিয়ে দিয়েছে। এই কাজগুলো আমার মনে হয় এই সরকারকে করা উচিত, এবং গভর্নর সাহেব যেটা বলেছেন আমার মনে হয় সঠিকভাবেই বলেছেন উনি, যে আমার ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আপনি বলছিলেন যে সরকার আমলাতন্ত্র এক ধরনের পরিবর্তন আনবে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার বা এর আগের সরকারের আমলাতন্ত্র যেমন ছিল সেই হিসেবে কি আমরা পুঁজিবাজার, বিশেষ করে বিএসসিসি বা এনবিআর এই জায়গাগুলোতে পরিবর্তন দেখতে পারি কি না? দেখতে পারি আমরা। এটা আমার কাছে মনে হয় যে সকল ইসে যদি চেঞ্জ আসে তাহলে এসএসসিতেও চেঞ্জ আসবে বলে আমি মনে করি, কারণ ফাইন্যান্স মিনিস্টার ওই রকমই একটা ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন। সো আমার কাছে মনে হয় there will be change in all sectors. জি, আগামী সরকারের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা আপনার? আগামী সরকার মানে এই সরকার, বর্তমান সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা, দেখেন আমাদেরকে সামহাউ ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন করার জন্য এটা অতীব প্রয়োজন। আমাদের যে ব্যাংকসগুলো আছে সেই ব্যাংকসগুলো রোল করার জন্য আমাদের ইকোনমিটাকে আবার রিভাইভ করতে হবে। ইকোনমি রিভাইভ না করা পর্যন্ত, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হওয়া পর্যন্ত, ইনভেস্টমেন্ট না বাড়া পর্যন্ত কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না। এমপ্লয়মেন্ট জেনারেশন যদি না হয় তাহলে কিন্তু সরকারটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হলো আমার কাছে মনে হয় এই সরকারের, যে এমন আদার কাজ যেগুলো আছে সেগুলো তো আছেই, বাট এই কাজটা খুব সুচারুভাবে এবং খুব তড়িৎ গতিতে করা উচিত। দর্শক, পুঁজিবাজারের নানা বিষয় নিয়ে আমরা এরই মধ্যে আলোচনা করছিলাম, বিশেষ করে সুশাসন ছাড়া পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে কি, এই ব্যাপারটি নিয়ে আলোচনা করছিলাম। একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।
আরেকবার স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছে আমি রিয়াজ সাজান। আলোচনা করছিলাম সুশাসন ছাড়া পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে কি। আমাদের সাথে আলোচনার জন্য আছেন আহমেদ রশিদ লালী, সাবেক সভাপতি ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন। জনাব আহমেদ রশিদ লালী, একটু আবারও আপনার কাছে আসি। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম এই নতুন সরকারের চ্যালেঞ্জ, সেই বিষয়ে। আমরা জানি যে আসলে বেশ কিছু পয়েন্ট ধরে ধরে যদি আমরা বলি, আমরা অর্থনীতির গতিশীলতা যেমন দরকার আছে, পুঁজিবাজারের ক্ষেত্রে আমরা আইপিও দরকার আছে, পুঁজিবাজারের ক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা, এখানে মানি ফ্লো বাড়ানো, এবং আমরা এই সরকার আসার আগে শুনেছি যে বড় ধরনের বিনিয়োগ পুঁজিবাজার থেকে নেওয়ার ব্যাপারে তারা আশাবাদী, বা তারা ওইভাবে করবে, নীতিগত সিদ্ধান্ত নেবে। এই জায়গাগুলো কেমন হওয়া উচিত যদি একটু ধরে ধরে বলতেন। দেখেন, নাম্বার ওয়ান জিনিস হচ্ছে যে আপনি যে প্রকল্পই নেন, যেটাই নেন, সেখানে আপনাকে দুইটা জিনিস দেখতে হবে। একটা হলো যে জনগণের কিভাবে সম্পৃক্ততাটা সেই প্রজেক্টের সাথে বাড়ে, এবং জনগণের বেটারমেন্টের জন্য নিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যাট দ্য সেম টাইম আমাকে দেখতে হবে যে আমার ইনকাম জেনারেশন কোন প্রজেক্ট থেকে হবে। সো একটা প্রজেক্ট করলাম, সেখান থেকে জনগণের সম্পৃক্ততা নাই, কিংবা আমার ইনকাম জেনারেশন হচ্ছে না, আমি ট্যাক্স পাচ্ছি না, এইরকম প্রকল্পে না গিয়ে টু স্টার্ট উইথ আমাদেরকে সরকারকে এইরকম একটা প্রকল্প, মানে সব প্রকল্পের দিকেই ওনারা যেটাই করেন, এই দুইটা জিনিস একটু খেয়াল রাখাটা বেটার, যে জনগণের সম্পৃক্ততাটা, জনগণ কি সুবিধা পাবেন এই প্রজেক্টে, অ্যান্ড সেকেন্ড কথা হলো এই প্রজেক্ট থেকে আমি কতখানি ইনকাম জেনারেশন করতে পারবো, যেখানে আমার ট্যাক্স আর কি জেনারেট হবে। সো এই জিনিসগুলো কিন্তু প্রাইমারিলি সরকারকে চিন্তা করে প্রজেক্টগুলো নিতে হবে। আমাদের খালি প্রজেক্ট নিলাম, টাকা খরচ করলাম, কোনো মানে হলো না, একটা প্রজেক্ট দাঁড় করায় দিলাম, ওই দিকে না চিন্তা করে এই কাজগুলো, প্রজেক্টগুলো এই দিকে লক্ষ্য করে করতে হবে। জি, সে তো প্রজেক্টের কথা। পুঁজিবাজারের জন্য যদি স্পেসিফিক ওকে, পুঁজিবাজারের জন্য যেটা করতে হবে, দেখেন ডেভেলপমেন্ট কাজগুলো করতে হবে। পুঁজিবাজারের রিফর্মটা ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, সো রিফর্মগুলো করতে হবে, কন্টিনিউয়াস প্রসেসে করতে হবে। মার্কেট ডেভেলপমেন্টের জন্য যে যে কাজ যা যা করা দরকার সেগুলো করতে হবে। লাইক ফর এক্সাম্পল, আপনার আইপিও বন্ধ আছে 2-2.5 বছর ধরে, এই আইপিও কিভাবে কোন প্রসেসে চালু করতে হবে। আমি যেটা বললাম যে এইটা 2 বছর ধরে আপনি একটা অ্যাপ্রুভাল দিতে লাগে 2 বছর, সেটাকে আপনি 60 ডেজে নিয়ে আসেন, 60 ডেজে যাতে সেই এন্টারপ্রেনার টাকাটা উনি পান এবং ওনার কাজটা করতে পারেন, যে ডেভেলপমেন্ট কাজটা হবে। সো এইভাবে করে আপনাকে পুঁজিবাজারের ডেভেলপমেন্ট কাজগুলোতে বেশিভাবে নজর দিতে হবে, এবং প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্ট, ওই চোখে দেখাবার জন্য একটা করলাম সেটা না, যে ইনভেস্টরদের দিকে খেয়াল রাখে, ইনভেস্টররা যাতে লাভবান হয়, বাজারটা যাতে সুশাসন পায়, সেই দিকে খেয়াল রেখে এই ডেভেলপমেন্টগুলো পুঁজিবাজারে করতে হবে। পুঁজিবাজারে দেখেন ডেভেলপমেন্ট করলেই কিন্তু দেখবেন আপনার ব্যাংকের উপরে লোড অনেক কমে যাবে। যদি আমি 60 ডেজের মধ্যে আপনাকে টাকা দিতে পারি, সেটা ওয়ার্কিং ক্যাপিটাল হোক, সেটা হোক, মেশিনারি কেনার জন্য হোক, যদি 60 ডেজের ভিতরে একটা এন্টারপ্রেনার টাকা পেয়ে যায় পুঁজিবাজার থেকে, ব্যাংকের প্রেশারটা কমে যাবে। অটোমেটিক্যালি প্রেশারটা কমলেই দেখবেন ব্যাংকের ডিফল্টসগুলো কমে যাবে। সো এই জিনিসগুলো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, এবং এই দিকে লক্ষ্য রেখে পুঁজিবাজারের ডেভেলপমেন্ট কাজ করতে হবে। জি, আমরা অন্তর্বর্তী সরকারকে দেখেছি বেশ কিছু সংস্কার উদ্যোগ হাতে নিতে, এবং সেই উদ্যোগগুলো তারা এক ধরনের লিখিত সংস্কার মালাও তারা প্রকাশ করেছে। 2-1টা বোধহয় কিছুটা বাস্তবায়ন হয়েছে, তার বাইরে খুব একটা আলোচনায় না। এই যে তাদের যে সংস্কার কার্যক্রম, সেটি নিয়ে আসলে আপনার মন্তব্য কি? দেখেন, সংস্কার কার্যক্রম যেটা হয়েছে সেটা অনেক দীর্ঘ সময় লেগে গেছে, আপনার প্রায় 10-12 মাস লেগে গেছে সেটা, এবং সেটা ইজ নট ইমপ্লিমেন্টেড অ্যাজ ইয়েট, ফুললি ইমপ্লিমেন্টেড না। সো এই সংস্কার এত সময় লাগে না। হ্যাঁ, এবং আমার কাছে যেটা মনে হয়েছে, এই সংস্কারটা উইদিন 1 মান্থ করা যেত। এবং এই সংস্কারের জন্য আপনাকে এই পুঁজিবাজারের থেকে সিনিয়র পার্সোনালিটি এন্ড এসইসির কিছু সিনিয়র পার্সোনালিটি নিলে এটা আর কিচ্ছু লাগতো না, একদম 1 মাসের ভিতরে আপনাকে রিপোর্ট দিয়ে দিত কি কি করা লাগে। বিকজ উই নো কোথায় কোথায় প্রবলেম আছে, কোথায় কোথায় কি কাজ করলে পরে ভালো হবে, এটা আমরা জানি, পুঁজিবাজারের লোক জানবে।
কিন্তু এই জিনিসগুলা 9 মাস ধরে একেবারে এটা একটা খামাখাই সময়টা ওয়েস্টেজ অফ টাইম হয়েছে, নাথিং মোর অ্যান্ড মানি। আপনি বলছিলেন যে ব্যাংক খাতের এক ধরনের ইতিবাচক ধারা তৈরি হয়েছে, এই ধারা অব্যাহত থাকবে কিনা, আগামী পুঁজিবাজার কোন দিকে যাচ্ছে? দেখেন, পুঁজিবাজারের আপনি যত স্বচ্ছতা আনতে পারেন, আপনি হুট করে একটা পলিসির উপরে, পুঁজিবাজার চলে পলিসির উপরে, কিন্তু পলিসি ছাড়া কিন্তু রেল লাইন, এই পুঁজিবাজারের রেল লাইনটা হইল এই পলিসি। আপনি হুট করে একটা পলিসি চেঞ্জ করে দিলেন। একটা এক্সাম্পল আপনাকে দেই, এশিয়াটিক যে এশিয়াটিক এইটা আগামী মাসে এই ইয়েটা উঠে যাচ্ছে, 2 বছরের লক-ইনটা উঠে যাচ্ছে আগামী মাসে, ঠিক আছে? দেখেন, এশিয়াটিক 2 বছর যারা প্লেসমেন্ট নিয়েছে, এশিয়াটিক 2 বছর ধরে পারমিশনের জন্য লাগলো, আবার 2 বছর ধরে ওরা এই ইয়েটা কাটালো, ঠিক আছে? কি যে বলে ওই ওটা কি বলে ওই ইসের, এনিওয়ে, সো ওইটা 2 বছর লক ইন, 2 বছর লক ইন কাটালো। এখন লক ইন আগামী মাসে ছুটবে, ফাট করে 3-4 দিন আগে এসিসি আরো 3 বছরের লক ইন দিয়ে দিছে। ভাই, আই হ্যাভ ইনভেস্টেড মানি, আমি করি না, মানে যারাই করছে। লজিক্যাল কারণটা কি? লজিক্যাল কারণ কি? যদি কিছু থেকে থাকে সেটা আপনি কোম্পানির সাথে বোঝেন। আপনি যদি বিনিয়োগকারীর উপরে যদি খড়গ দেন, তাহলে সে বিনিয়োগকারী কোথায় যাবে? ও তো 4 বছর ধরে ইনভেস্ট করে বসে আছে। আমরা তো বিনিয়োগকারীর স্বার্থ আসলে এমনিতেও দেখি না, যে আসলে যখন এই 5 ব্যাংকের মার্জ হলো তখনও কিন্তু বিনিয়োগকারীর স্বার্থটা অ্যাবসলিউটলি। আমি আরেকটা বলি, এশিয়াটিক তো শুনলেন 3 বছরে, মানে 5 বছরের লক ইন হয়ে গেল। আচ্ছা, এখন এই যে 5 ব্যাংকের একীভূত করা, আপনি এক একটা ব্যাংক 10 কোটি টাকার ব্যাংক যখন আসলো, পেডআপ 10 কোটি টাকার ব্যাংক, নতুন ব্যাংক যখন আসলো, এরপরে এই পেডআপ গুলা বাড়াইলো। আজকে 2000 কোটি টাকা ইসলামী ব্যাংকের পেডআপ, আজকে 1700, 1200, 1300। এই যে পেডআপ গুলো বাড়লো, এটা কার টাকায় বাড়ছে? কে বাড়াইছে এগুলা? বিনিয়োগকারীরা বাড়িয়েছে এই পেডআপটা, রাইট শেয়ার সাবস্ক্রাইব করে 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 এই পেডআপটা আজকে 2000 কোটি টাকা। কে টাকা দিছে? বিনিয়োগকারীরা টাকা দিছে। আর আজকে আপনি বিনিয়োগকারীদের ভুলে গেলেন গভর্নর সাহেব। কিভাবে এই বিনিয়োগকারীদেরকে আজকে আপনারা তার কাঁধে দিয়ে সব জিরো করে দিলেন শেয়ারের ভ্যালু? হাউ? ডিপোজিটাররা তো টাকা দেয় নাই পেডআপ বাড়াবার জন্য। ডিপোজিটারদেরকে আপনি দিচ্ছেন, ভালো কথা, ওদেরও সুরক্ষা দরকার, বাট মিনিমাম সুরক্ষা তো আপনি বিনিয়োগকারীদেরকে দিবেন। আজকে বিনিয়োগকারীরা পেডআপ বাড়িয়ে আজকে প্রত্যেকটা ব্যাংকে ওনাদের ইনভেস্টমেন্ট কিরকম পরিমাণে আছে, আজকে আপনি জিরো করে দিলেন। আরে ভাই, একটা অ্যামেন্ডমেন্ট করছেন তো, ডিপোজিটারের জন্য অ্যামেন্ডমেন্ট করলেন না? সো আপনি বিনিয়োগকারীদের জন্য একটা অ্যামেন্ডমেন্ট করে মিনিমাম তাদেরকে দিতেন একটা, তারা খুশি থাকতো। সেই ক্ষেত্রে এই বিনিয়োগকারীর স্বার্থ নতুন সরকার দেখবে কিনা, মানে এটা সবসময় আমরা দেখি যে যারা বড় বিনিয়োগকারী থাকে, যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থাকে, তারা তাদের স্বার্থটা বুঝে নেয়, কিন্তু দিন শেষে যারা সাধারণ বিনিয়োগকারী তাদের স্বার্থটা আসলে দেখার কেউ থাকে না। এইবার কি আসলে পরিবর্তনটা পাবো কিনা? ওকে, দেখেন, যেই রেগুলেটরি রিজিমে আমরা আছি এই মুহূর্তে, এবং রেগুলেটররা যাই করুক, উনারা প্রথম বিনিয়োগকারী এবং ক্ষুদ্র বিনিয়োগকারী বিদেশে বলে ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স। হ্যাঁ, আমরা এটাকে ক্ষুদ্র বিনিয়োগকারী বলে আখ্যায়িত করি, বাট অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স যারাই আছে, সে ছোট ইনভেস্টমেন্ট হোক, বড় ইনভেস্টমেন্ট হোক, সো এই ইনভেস্টরদের প্রথম আপনি দেখবেন যে এরা ক্ষতিগ্রস্ত না হয়, বিকজ দে আর দ্য ইঞ্জিন। বড় ইনভেস্টররা ইজ এ ইঞ্জিন ফর লং টার্ম, ঠিক আছে? ওনারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর লং টার্ম। সো এই ছোট বিনিয়োগকারীদের উপরে যদি আপনি না দেখেন এদেরকে, তাহলে এই বিনিয়োগকারীরা যদি বঞ্চিত হয়, তাহলে বাজার ছেড়ে চলে যাবে। আপনাকে দুইটা বিনিয়োগকারী একসাথে দেখতে হবে, একটা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আর ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, যেটাকে স্মল ইনভেস্টর বলি। এই দুইটা ইনভেস্টরকেই আপনাকে একসাথে দেখতে হবে। আমি শুধু ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিংবা ওদেরকে ধরলে তো হবে না, আপনাকে সবাইকে দেখে একটা পলিসি যখন প্রমলগেট করবেন,
সেই প্রমলগেশনের মধ্যে এই ইনভেস্টরদের জায়গাটা যাতে থাকে, এইটাই আমরা প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি বিনিয়োগকারীদের স্বার্থটা দেখা হবে এবং তাদের কনফিডেন্স আসলে তখনই ফিরবে যখন আসলে তারা নিজেরা আশ্বস্ত হবেন যে তাদের স্বার্থটা আসলে দেখা হচ্ছে। এবং আপনার কথা অনুযায়ী আমরা যে বিষয়গুলো পেলাম যে সুশাসন ছাড়া আসলে এই বাজারে ঘুরে দাঁড়ানো সম্ভব না। এবং আপনি বলছিলেন যে নতুন সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ নিতে হবে, বিশেষ করে আর্থিকভাবে তাদের স্বচ্ছতা রাখতে হবে এবং আপনি বলছিলেন ডিরেগুলেশনের কথা তারা যেরকমটা বলছে সেইভাবেই তারা এগোবে। আমরাও প্রত্যাশা করি নতুনভাবে এই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবো। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, ছিলাম বিজনেস টাইমসে, বেশ কিছু বিষয়ে আলোচনা করছিলাম। আগামীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আবার যুক্ত হব, একই সময় সঙ্গেই থাকুন।